ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকে আপনাদের জন্য ৩টা ঘটনা বাছাই করে এনেছি। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বেশি দেরি না করে সরাসরি আমাদের প্রথম ঘটনাটায় চলে যাই। শুরু করছি আমাদের প্রথম ঘটনা। এই ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম মারুফ, মোহাম্মদ আল মারুফ। মারুফকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। মারুফ বর্তমানে একজন ছাত্র। মারুফ আর তার ফুফাতো ভাই একসাথেই তার নানু বাড়িতে থাকতো আর প্রায় সময়ই তার নানুর কাছে গিয়ে গল্প শুনত। হঠাৎ একদিন বৃষ্টির দিনে তারা দুজন মিলে তার নানুর কাছে আবদার করে আজকে তাদের ভূতের গল্প শোনাতেই হবে। যেহেতু বৃষ্টির দিন ছিল, মারুফের নানুরও তেমন কোনো কাজ ছিল না, তাই নানু ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা সে তাদেরকে শোনায়। আর সেই ঘটনাটাই এখন আমি আপনাদের শোনাবো। তার নানুরা ছিল 2 ভাই 2 বোন। সবার বড় ছিল শহীদ ভাই। হঠাৎ একদিন উপযুক্ত ছেলে মেয়ে রেখেই নানুর বাবা স্ট্রোক করে মারা যায়। আর তার মারা যাওয়ার পরপরই শহীদ ভাই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। যেহেতু বোনদের বিয়ের বয়স, সেজন্য শহীদ ভাইকে অনেক বেশি কাজ করতে হতো। সারা রাত সারা দিন তিনি কাজ করতেন। দিনে বিভিন্ন রকমের টুকটাক কাজ করলে আর রাতের বেলা প্রায় 3টা-4টা পর্যন্ত রিক্সা চালিয়ে অনেক রাতে বাড়ি ফিরতেন। এমনি এক রাতে শহীদ ভাই রিক্সা চালাতে যায়। আর আপনারা তো জানেনই, এখনকার মতো আগে রিক্সাতে লাইট থাকতো না। অটো রিক্সা তো ছিলই না, শুধুমাত্র রিক্সার ঠিক নিচের যে ফ্রেমটা থাকে ওখানে একটা হারিকেন ঝলানো থাকতো। আর ওই হারিকেনের আলোতেই রিক্সা চালাতে হতো। তখনকার সময় গ্রামে ইলেকট্রিসিটিও একদম ছিল না বললেই চলে। আর এই জন্য গ্রামের রাস্তাঘাটও খুবই অন্ধকার থাকতো। হঠাৎ একদিন রাতে প্রায় 4টার দিকে শহীদ ভাই চোখে মুখে একটা আতঙ্কের ছাপ নিয়ে ঘামতে ঘামতে বাড়িতে ফিরে আসে। বাড়ির সবাই এটা দেখে অনেক চিন্তায় পড়ে যায় যে ভাইয়ের হলোটা কি, কখনো তো এরকম হয় না। সে তো বেশ স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরে আসে। সবাই তখন জিজ্ঞেসে করে যে কি হয়েছে। সে শুধুমাত্র এতটুকু বলে যে সে একটা ভয়ঙ্কর কিছু দেখে এসেছে। জাস্ট এই একটা কথা বলা মাত্রই সে বেহুশ হয়ে যায়। পরদিন সকালবেলা তার হুঁশ ফেরার পর সবাই মিলে যখন তাকে আবার জিজ্ঞেস করে যে গতকালকে রাতে তার সাথে আসলে কি হয়েছিল, তখন তিনি ঘটনাটা খুলে বলেন। তিনি বলে যে গতকাল রাতে প্রায় 1টার দিকে তিনি রাস্তার পাশের দিকেই রিক্সা নিয়ে বসেছিল। তখন তার কাছে চাদর মুড়ি দিয়ে দুজন লোক আসে। চারপাশে তখন এতই অন্ধকার, অমাবস্যার সময় ছিল, লোক দুটোর চেহারাও তিনি ভালো করে দেখতে পাননি। লোক দুটো এসেই শহীদ ভাইকে জিজ্ঞাসা করে, ভাই রাজবাড়ির রাস্তার মাথায় যাবেন? শহীদ ভাই বলে যে যাব, কিন্তু আমাকে ভাড়া বেশি দিতে হবে। শহীদ ভাই ভাড়াটা বেশি চেয়েছিল কারণ রাজবাড়ির রাস্তাটা ছিল বেশ খানিকটা দূরে, গ্রামের থেকে প্রায় 2 গ্রাম পার হয়ে। শহীদ ভাইয়ের কথা শুনে লোকগুলো বলে যে ঠিক আছে, ভাড়া বেশি দেব, কিন্তু আমাদের সাথে একটা লাশ আছে। লাশের কথা শুনেই শহীদ ভাই বেশ ঘাবড়ে যায়। প্রথম সে বেশ কয়েকবার না করে যে না, লাশ নিয়ে যেতে পারবো না। কিন্তু লোকগুলো বলে যে তোমাকে 300 টাকা দেব। আর এখনকার 300 টাকা তখনকার 300 টাকার সমান ছিল না। 300 টাকা তখনকার সময় বেশ অনেকটা টাকা ছিল। তাই এত টাকার কথা শুনেই শহীদ ভাইয়ের আপত্তি না করে রিকশাতে সেই দুজন লোকসহ তার লাশ তুলে যেতে শুরু করে। আর তখন তিনি জিজ্ঞাসা করেন যে আপনারা আসছেন কোথা থেকে? লোক দুটো বলে যে আমাদের এক আত্মীয় মারা গেছিল হাসপাতালে, হাসপাতাল থেকেই তার লাশ নিয়ে বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে শহীদ ভাই খেয়াল করে যে ওই লাশ থেকে একটা বাজে গন্ধ আসছে। এই ব্যাপারে শহীদ ভাই তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই রাজবাড়ির দিকে রিকশা চালাতে থাকে। কিন্তু মনে মনে তার বেশ ভয় ছিল, কারণ রাস্তাটা ছিল অনেক অন্ধকার, তার ওপর দুজন অপরিচিত লোক, তাদের সাথে একটা লাশ। এটা তার মনে কিছুটা সংকোচ তৈরি করছিল। কিন্তু তারপরেও টাকার অ্যামাউন্টটাও বেশ বড়। এটা চিন্তা করেই তিনি রিকশা চালাচ্ছিলেন। কিন্তু মনের ভয়টা তার কিছুতেই যাচ্ছিল না। এই ভয়টা কাটানোর জন্য তিনি তাদের সাথে কথা বলার চিন্তা করেন। তিনি আবার তাদের জিজ্ঞাসা করেন যে ভাই, লাশ আপনাদের কি হয়? একজন বলে যে লাশটা আমাদের খালাতো ভাই হয়। আর তখনই সাথে সাথে আরেকজন তাকে ধমক দিয়ে বলে ওঠে যে তুমি এত কথা বলছো কেন? কথা না বলে চুপচাপ রিকশা চালাও। এ কথা শুনে শহীদ ভাই একটু ঘাবড়ে যায়। তিনি তার ভয় কাটানোর জন্যই কথা বলতে চাইছিলেন। যাই হোক, অনেকটা সময় কেটে যায়, বেশ চুপচাপ তিনি রিকশা চালাচ্ছেন। কিন্তু হঠাৎ তার মাথায় আসে যে অনেকক্ষণ যাবৎ পেছন থেকে কোনো শব্দ আসছে না। রিকশার চালক আর যাত্রীর মাঝে খুব অল্পই ডিস্টেন্স থাকে, একটু না একটু শব্দ তার পাওয়ার কথা। কিন্তু শহীদ ভাই এক ফোঁটাও শব্দ পাচ্ছেন না। এজন্য তিনি মনে করেন যে হয়তো তারাও রিকশায় বসে বসে ঘুমিয়ে গেছে। তাই তিনি মজার ছলে জিজ্ঞাসা করেন যে কি ভাই, লাশের সাথে কি আপনারাও ঘুমিয়ে পড়লেন নাকি? কিন্তু পেছন থেকে কোনো শব্দ আসছে না তখনও। তাই শহীদ ভাই কৌতূহল বশত পেছনে তাকিয়ে যা দেখে, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিল না। শহীদ ভাই দেখে যে ওই লোকগুলো লাশটাকে কাফন থেকে বের করে তার এক হাত কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। আর তাদের সারা শরীর একদম রক্তে ভেসে আছে। আর চামড়া থেকে গোস্ত খসে খসে পড়ছে। আর তাদের চেহারাও এত বিশ্রী দেখা যাচ্ছে যে তিনি সেটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারেননি। অন্ধকারেও তাদের চোখগুলো কেমন যেন জলজল করছিল। তিনি সেই চেহারা সহ্য করতে পারেননি। এটা দেখে শহীদ ভাই ভয়ে আল্লাহর নাম নিয়ে সাথে সাথে রিকশা থেকে নেমে গ্রামের দিকে দৌড় শুরু করেন। আর দৌড়াতে দৌড়াতে তিনি সূরা পড়তে থাকেন। পেছনে ফিরে তিনি তাকিয়ে দেখেন যে লোকগুলোও তার পেছন পেছন দৌড়ে আসছে।
আর তার থেকেও আশ্চর্যের বিষয়, তাদের সাথে সেই আধ খাওয়া লাশটাও তার দিকে দৌড়ে আসছে। মনে হচ্ছে দুটো জীবিত মানুষ আর একটা মৃত লাশ তার দিকে দৌড়ে আসছে। দৌড়াতে দৌড়াতে লোকগুলো বিশ্রী রকমের ভারী মোটা গলায় শহীদ ভাইকে বলতে থাকে যে এখন আমরা 3 জন মিলে তোকে খাবো। শহীদ ভাই এরপর সূরা পড়তে পড়তে আরও জোরে দৌড়াতে থাকে, আর দৌড়াতে দৌড়াতে একসময় নিজের গ্রামের সামনে এসে পড়ে। এরপর পিছনে তাকিয়ে দেখে লোকগুলো আর সেই আধ খাওয়ার লাশটা এবার শহীদ ভাইয়ের সামনের দিক থেকে আসছে। কিভাবে যেন তারা পেছন থেকে সামনে চলে গেছে। এই অবস্থায় শহীদ ভাই কি করবে ভেবে না ভেবে মাটিতে বসে পড়ে আর ভাবতে থাকে যে এখনই সে মারা যাবে, হয়তোবা সে আর কখনোই তার বাড়ি ফিরতে পারবে না। এই মুহূর্তে তিনি চোখ বন্ধ করে তার মাথায় যত সূরা কেরাত ছিল সব কিছু একসাথে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর তিনি কোনো শব্দ পায় না আর দেখে লোকগুলো উধাও হয়ে গেছে। এটা দেখে শহীদ ভাই উঠে আবারও দৌড়াতে শুরু করে, আর ঠিক তখনই পেছন থেকে আবারও ভারী কণ্ঠে আওয়াজ ভেসে আসে। সেই লোকগুলো বলছিল, তোর উপর তোর মা বাবার দোয়া আছে, না হলে আজকে তোকে শেষ করে দিতাম। এই পর্যন্ত সে শুনতে পায়। আর এই ঘটনা যখন শহীদ ভাই বলছিল, এটা বলে তিনি আবার বেহুশ হয়ে যান। আর অনেক দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। তাকে বেশ কয়েকটা ডাক্তার দেখানো হয়, তাকে অনেকগুলো টেস্ট করানো হয়, কিন্তু কোনো কিছুতেই তার শরীরে কোনো রোগ ধরা পড়ছিল না। সব কিছুই বেশ নর্মাল দেখাচ্ছিল। তারপর তাকে একটা শেষমেশ কবিরাজ দেখানো হয়, আর তাতেই তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে শহীদ ভাই আর কখনোই রাতে রিক্সা চালাতে যেতেন না। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। আবারও মারুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার চলুন আমাদের দ্বিতীয় ঘটনাটা শুরু করছি আমাদের দ্বিতীয় ঘটনা। আমাদের দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে জুনায়েদ নামের একজন। জুনায়েদের দাদা ছিল একজন মাছ ব্যবসায়ী। তিনি অনেক সাহসী মানুষ ছিলেন। তিনি প্রতি রাতেই প্রায় 3টা-4টে পর্যন্ত বিভিন্ন নদীতে আর হাওরে মাছ ধরতে যেতেন। রাতের বেলায় মাছ ধরে এই মাছগুলো তিনি দিনের বেলায় বিক্রি করতেন। জুনায়েদের বাড়ির কাছেই একটা বড় নদী ছিল, আর তার পাশে ছিল একটা শ্মশান। জায়গাটা সবসময়ই অনেক নীরব থাকে, একদম শুনশান। রাত তো দূরের কথা, সেখানে দিনের বেলায়ও ভয়ে কেউ তেমন যাওয়া আসা করে না। কিন্তু জুনায়েদের দাদা বেশ সাহসী মানুষ ছিল। তিনি আর তার প্রায় 11 জন বন্ধু মিলে হঠাৎ একদিন প্ল্যান করে ওই নদীতে রাত 9টার পর মাছ ধরতে যাবে, কারণ এর আগে তারা কখনোই সেখানে যায়নি। সবাই অনেক সাহসী হওয়ার পরেও শ্মশানের কাছাকাছি পৌঁছানোর পরপরই সবার মধ্যেই একটা ভয় কাজ করতে শুরু করে, কারণ তখন রাস্তাঘাট ছিল খুবই অন্ধকার। সবার কাছে শুধুমাত্র একটা করে হারিকেন ছিল, আর গ্রামের রাত 9টা মানে তখন শহরের রাত 3টের মতো। তাদের সেই ভয় আরও বেড়ে যায় যখন তারা শ্মশানে গিয়ে দেখে মাটিতে অনেকগুলো পুতুল পড়ে আছে, আর সেই পুতুলগুলো দেখতে খুব ভয়ঙ্কর আকৃতির ছিল। সব কটা পুতুলের শরীরেই অনেকগুলো সুই গেঁথে রাখা। এটা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও তারা সাহস করে নদীর দিকে হাঁটতে শুরু করে। আর কিছুটা পথ যাওয়ার পর তারা খেয়াল করে আশেপাশের সবগুলো গাছে রক্ত ছিটানো আছে, আর মাটিতে রং দিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি আঁকা, আর তার সাথে মানুষের হাড় গোড় আর জামা কাপড়ের টুকরাও পড়েছিল। এগুলো দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারা তাও সাহস করে নদীর দিকেই হাঁটতে থাকে, কারণ নদীটা ছিল শ্মশান গেটের একদম উল্টা পাশে। নদীর কাছে পৌঁছানোর পর তারা সবগুলো হারিকেন জ্বালিয়ে এক পাশে রেখে দেয়। এজন্য চারপাশে তখন অনেকটাই আলো হয়ে যায়। 11 জনের প্রায় 11টা হারিকেন, এ কারণে বেশ আলো হয়। সেই আলোতেই হঠাৎ জুনায়েদের দাদা দেখতে পায় নদীর মাঝখান থেকে একটা লাশের মতো কি জানি ভেসে আসছে। তিনি তার বন্ধুদেরকে ডেকে সেটা দেখান, কিন্তু সে ছাড়া সেটা আর কেউ দেখতে পায় না। এরপর জুনায়েদের দাদা হয়তো ভাবে সে ভুল দেখেছে। এসব চিন্তাভাবনা দিয়ে মাছ ধরার জন্য নদীতে বড়শি ফেলে, কিন্তু প্রতিবার তিনি খেয়াল করে যে ছিপ মারার সাথে সাথে মাছ বড়শিতে কামড় মারছে ঠিকই, কিন্তু যখনই তিনি বড়শি তুলছে তখনই দেখে সেখানে খাবার নেই, আর সেখানে রক্ত লেগে আছে। বারবার তার সাথে এটাই ঘটতে থাকে, কিন্তু এটাও তিনি ইগনোর করে, যে মনে করে হয়তোবা মাছের গাল কেটেই ফুটে রক্ত বের হয়ে আসছে। কিন্তু পরে দেখে টানা প্রায় বেশ খানিক 1-2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কারোরই কোনো মাছ উঠছে না, অথচ এইখানেই অনেক মাছ থাকার কথা। এটা দেখে সবাই তারা বেশ অবাক হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই জুনায়েদের দাদার একটা বন্ধুও বলে যে সে নাকি একটা লাশ দেখতে পাচ্ছে, যেটা নদীর মাঝখানেই ভেসে আছে, কিন্তু আর কেউই সেটা দেখতে পাচ্ছে না। দুজনের কাছ থেকেই এই লাশের কথা শুনে সবাই একটু ভয় পেয়ে যায়।
সাথে সাথে সবাই বড়শি রেখে হাতে হারিকেন নিয়ে গেটের দিকে যেতে শুরু করে। আর শ্মশানের গেট পর্যন্ত পৌঁছতে তারা দেখে গেটের দিকে খুব সুন্দর দেখতে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীরে কোনো জামা কাপড় নেই। কাছে যাওয়া মাত্রই লোকটা কেমন জানি হাওয়ায় মিলিয়ে যায়। তারা যখন গেট খুলতে যায় তখন দেখে গেট খুলছে না। তারা সবাই মনে করে হয়তোবা বাইরে থেকে কেউ শ্মশানের গেটটা তালা মেরে গেছে। ঠিক তখনই এক বন্ধু ভয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু কেউ সেটা খেয়াল করেনি, কারণ সবাই তখন সেখান থেকে তাড়াহুড়োতে ব্যস্ত ছিল যে কিভাবে এখান থেকে বের হবে। এরপর খুব কষ্টে যখন সবাই দেয়ালটা পার হয়ে জাস্ট দেয়াল টপকে গেট না খুলেই জায়গাটা পার হয়, দেখে যে গেট তো বাইরে থেকে একদমই লাগানো নেই, গেটটা খোলাই ছিল। আর যে বন্ধুটা অজ্ঞান হয়েছিল সেখানেই পড়ে থাকে। কিন্তু সবার মাথার মধ্যে তখন এটাই ঘুরছিল যে গেট তো বাইরে থেকে খোলাই ছিল, তাহলে তারা বের হতে পারেনি কেন? এই ভয়েই তারা বঞ্জুর কথা, যে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কথা কারো মাথায়ও আসেনি। সবাই কোনো মতে সেখান থেকে দৌড়ে শ্মশান থেকে অনেকটা দূরে চলে যায়। শ্মশানের পাশেই একটা বাড়ি ছিল, তারা সবাই সেখানেই আশ্রয় নেয়। আর তখনই তাদের মাথায় আসে যে একটা বন্ধুকে তারা ফেলে এসেছে, কিন্তু ভয়টা এতই বেশি ছিল যে কেউ সেই বন্ধুর কথা চিন্তা করে তাকে আনতে পর্যন্ত যায়নি। পরদিন সকালে সবাই সেই বন্ধুর বাড়িতে গিয়ে খোঁজ নেয়, দেখে যে তাদের সেই বন্ধু বাড়িতেই আছে, কিন্তু তার শরীরে অনেক জ্বর। সে কারো সাথে কোনো কথা বলছে না, তার চোখ অস্বাভাবিক রকমের লাল হয়ে আছে। আর পরে তারা জানতে পারে যে শ্মশানের আশেপাশের লোকেরাই সকালবেলা দূর থেকে তাকে দেখতে পেয়ে অজ্ঞান অবস্থায় তাকে টেনে নিয়ে আসে, এবং যেহেতু সে এলাকার পরিচিত ছিল তাই তার বাড়িতে দিয়ে আসে। পরদিন একজন হুজুর সেই বাড়িতে আসে। হুজুর অনেকক্ষণ সেই বন্ধুর চোখ দেখে, তারপর তাকে সোজা করে বসিয়ে তার বাম হাতের যে ছোট আঙুল আছে সেটা অনেকক্ষণ চেপে ধরে রাখে আর ছুঁড়া পড়ে ফুঁ দেয়। অনেকক্ষণ চেষ্টা করার পরে হুজুর তখন বলে যে তার শরীরে জিন আছে, আর যে জিনটা ভর করেছে সেটা জিন জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা জিন। এজন্য হুজুর এটার কোনো সমাধান করতে পারবে না। আর তার কয়েক সপ্তাহ পরেই জুনায়েদের দাদার সেই বন্ধু মারা যায়। কিন্তু সেই বন্ধু এখনও জুনায়েদের দাদাসহ বাকি বন্ধুদের স্বপ্নে আসে আর সবাইকে বলে যে সেদিন কেন তোরা আমাকে উদ্ধার করিসনি। আর এখানেই জুনায়েদের দাদার গল্পটা শেষ হয়ে যায়। জুনায়েদকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনাটা শেয়ার করার জন্য। এবার চলুন আমরা আমাদের তৃতীয় আর সর্বশেষ ঘটনাটা শুনব। শুরু করছি আমাদের তৃতীয় ঘটনা। এই ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছে ঢাকা থেকে সারা ইসলাম অনন্যা। আর আজকের এই ঘটনাটা ঘটেছিল মূলত তার মায়ের সাথে। সারার মায়ের তখন 10 বা 12 বছর বয়স হবে, যে সময় সারার নানু বাড়িতে শুধুমাত্র সোমবার আর বৃহস্পতিবার বাজার বসত, আর সবাই প্রয়োজনীয় সবকিছু সেখান থেকেই কেনাকাটা করত। হঠাৎ একদিন সারার নানু সারার মাকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠায় বাজার করে আনার জন্য, কারণ সারার নানা তখন গ্রামে থাকত না। ব্যবসার কারণে তিনি সবসময় শহরে থাকতেন। আর সারার খালামণিও কখনো বাজার যেতে চাইত না। এজন্য বাধ্য হই সারার মাকেই তার নানু বাজারে পাঠায়। সারার মা তার সাথে একজন বান্ধবী নিয়ে বাজারের দিকে রওনা দেয়, কারণ বাজারটা ছিল তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। এই জন্য বাজার করতে করতে একসময় একদম সন্ধ্যা হয়ে যায়। এরপর তারা সবাই একসাথে গল্প করতে করতে হেঁটে হেঁটে বাজার নিয়ে বাসায় ফিরতে থাকে। কিন্তু মাঝ রাস্তায় এসেই বাকি দুজন সারার মাকে বলে যে তুই একা যা, আমরা একটু পর যাব। একটা কথা আপনাদেরকে বলা হয়নি যে বাজারে যাওয়ার আসলে দুটো রাস্তা ছিল। একটা ছিল মেইন রোড দিয়ে, আর একটা ছিল ক্ষেতের আইল দিয়ে, মানে জমি ভাগ করা যে মাটির একটা ঢিবি থাকে ওটাকে আইল বলে। সারার আম্মু তখন চিন্তা করে যে যদি ক্ষেতের ভেতরের রাস্তা দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি বাসায় যাওয়া যাবে। এই জন্য ভেতরের রাস্তা দিয়েই বাজারের ব্যাগ নিয়ে একা একা রওনা দেয়। কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরই তার একটু ভয় ভয় লাগতে শুরু করে। তবুও তিনি সাহস করে এগোতে থাকেন। আর সামনে একটা আখের ক্ষেত পড়ে। আখের ক্ষেতের কাছে যাওয়া মাত্রই সারার আম্মুর শরীরটা কেমন জানি কাঁটা দিয়ে ওঠে। পুরো শরীরটাই ভারী লাগতে শুরু করে। তার সাথে যে বাজারের ব্যাগটা ছিল সেটারও কেমন জানি তার আরও বেশি ভারী মনে হতে শুরু করে। হঠাৎ করে সারার আম্মু তার সামনে দেখতে পায় তার বোনকে, অর্থাৎ সারার খালামণিকে। সারার খালামণিকে দেখার সাথে সাথেই তিনি তাকে ডাকতে শুরু করেন, কিন্তু সারার খালামণি কোনো কিছু না শুনেই আস্তে আস্তে হেঁটে একদম আখের ক্ষেতের ভেতরের দিকে চলে যায়। আর সারার আম্মু তখন তার পিছু পিছু যেতে শুরু করে। একটু গিয়েই তিনি ভাবেন যে
হয়তোবা সারার খালামণি ক্ষেতের সামনের দিক দিয়ে বের হবে। এই জন্য ভিতরে আর না ঢুকে তিনি পাশ দিয়ে সামনের দিকটাই চলে যান। কিন্তু অনেকটা সময় অপেক্ষা করার পরও তিনি দেখেন যে সারার খালামণি ভেতর থেকে বের হচ্ছে না। এরপরও তিনি মনে করেন হয়তোবা সে অন্য কোনো দিক দিয়ে বের হয়ে গেছে। এই মনে করে তিনি আবারও হাঁটতে শুরু করেন। আর কিছুটা হাঁটার পর তিনি ছোট্ট একটা নালা তার সামনে পড়ে। আর নালায় পা দেওয়ার পরপরই সারার আম্মুর মনে হয় কেউ পেছনে তার দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখে তার পেছনে কেউ ছিল না। এভাবে দ্বিতীয়বার যখন তিনি দেখেন তার পেছনে তার নিজের বোন অর্থাৎ সারার খালা দাঁড়িয়ে আছে। এটা দেখেই সারার আম্মু অনেক ভয় পেয়ে যায়, কারণ 1 সেকেন্ড আগেও পেছনে কেউ ছিল না। 1 সেকেন্ডেই কিভাবে এখানে সে চলে আসলো। সারার মা তাড়াতাড়ি করে নালা পার হতে যায়, কিন্তু নালা থেকে যেন কোনোভাবেই তার পা সে বের করতে পারছিল না। মনে হচ্ছিল নালার ভেতর থেকেই কেউ তার পা জোরে টেনে ধরে রেখেছে। অনেকক্ষণ তার নিজের পা ঝাঁকানোর পর কোনো রকমে বাজারের ব্যাগটা ফেলেই তিনি দৌড়াতে শুরু করেন। দৌড়াতে দৌড়াতে তিনি প্রায় বাড়ির কাছাকাছি চলে আসেন। আর তখন পিছনে তাকিয়ে খেয়াল করেন যে সারার খালামণিও তার পেছন পেছন দৌড়াচ্ছে। আর ঠিক তখনই মাগরিবের আজান দেয়। আজান দেওয়ার সাথে সাথেই সারার আম্মু দেখে সারার খালামণি একদম অদৃশ্য হয়ে বাতাসে মিলিয়ে গেছে। আর এরপরও তিনি দৌড়াতেই থাকেন। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠান পর্যন্ত আসার পর তিনি দেখেন যে উঠানে সারার খালা কাপড় তুলছে, যেগুলো দিনের বেলায় বাড়িতে শুকানো দেওয়া ছিল। তাকে দেখেই সে জিজ্ঞাসা করে যে কিরে, এত দেরি করলি কেন? এটা শোনার সাথে সাথেই সারার আম্মু একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর চিৎকার শুনে বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে আসে। সারার আম্মুর চোখে মুখে পানি দেয়, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছে না দেখে সারার নানু বাড়িতে তাড়াতাড়ি করে একটা হুজুরকে ডেকে আনেন। হুজুর কতক্ষণ সারার আম্মুকে দেখার পর বলেন যে হয়তো সে খারাপ কিছু দেখে এসেছে। এটা দেখেই ভয়ে অজ্ঞান হয়ে আছে। এরপরও হুজুর বেশ কিছুক্ষণ যাবত একটা গ্লাসে পানি নিয়ে কতগুলো সূরা পড়েন, আর পরে সেই পানি সারার মায়ের চোখে মুখে ছিটিয়ে দেন। তার একটু পর সারার আম্মুর জ্ঞান ফিরে আসে, আর তখন তিনি সব কিছু হুজুরকে খুলে বলে। পাশেই সারার আম্মুর বোন অর্থাৎ সারার খালা দাঁড়িয়েছিল। তখন তিনি বলে ওঠে যে আমি তো সারাদিন বাড়ি থেকে বেরোই হইনি। হুজুর সারার আম্মুকে নিষেধ করে আর কখনো সন্ধ্যাবেলা ওই আখের ক্ষেতের আশেপাশে না যেতে, কারণ এই আখ ক্ষেত নিয়ে অনেক খারাপ কথা প্রচলিত আছে। অনেকেই নাকি এই ক্ষেতে অনেক কিছু দেখেছে। যদিও ঘটনাটার অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সারার আম্মুর সেই ভয়টা কাটেনি। এই জন্য প্রায় সময় রাতে হঠাৎ করেই সারার আম্মু জোরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে আর উঠে কাঁপতে থাকে। এই ছিল সারার আম্মুর ঘটনা। সারাকে অনেক ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য। তো এই ছিল আমাদের আজকের বাছাই করা 3টা ঘটনা। আশা করি আপনাদের ঘটনাগুলো ভালো লেগেছে। আর যারা ঘটনাগুলো পাঠিয়েছে তাদের সত্যি অনেক ধন্যবাদ। তারা ঘটনাগুলি পাঠায় বলেই আমরা এই ভিডিওগুলি তৈরি করতে পারি। দেখা হবে পরবর্তীতে এরকম আবারও কোনো ঘটনা নিয়ে। যদি আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে আর সেটা আপনি আমাদের সবার সাথে শেয়ার করতে চান, তাহলে ইমেইলের মাধ্যমে ঘটনাগুলি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।